হ্যালো বন্ধুরা, অডিও সাসপেন্স স্টোরিতে আপনাদের স্বাগত। প্রথমেই বলে রাখছি, গল্পে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আধার রাতের অতিথি। এরকম আরও গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন অডিও সাসপেন্স স্টোরি, আর শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। নিতাই ভয় পাওয়া গলায় বলল, ও ঠাকুর, ওই দেখো, ওরে বাপরে বাপ, এবার বুঝি প্রাণটা গেল। বিশু ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। নিতাইয়ের কথা শুনে চমকে মুখ তুলে তাকালেন। নিতাই আর কালু শেখকে সঙ্গে নিয়ে তিনি মিশমিশে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আসছিলেন। বিকেলবেলা তিনি গিয়েছিলেন মল্লিকপুরের হাটে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। গল্প করতে করতে কখন তারা পথ হারিয়ে ফেলেছেন। শীতকাল বলে সাপখোপের ভয় নেই অবশ্য, জঙ্গল নয়, মাইলের পর মাইল ফাঁকা মাঠ, তাই বাঘ আসবার সম্ভাবনা কম। তবে মাঝে মাঝে নেকড়ে আর বাঘ ঢাসা নামে বাঘের মতো কিন্তু একটু ছোট একরকমের হিংস্র প্রাণী এসে পড়ে গ্রাম থেকে হাঁস কিংবা ছাগল চুরি করবার জন্য। অবশ্য বিশু ঠাকুর আর অন্য দুজনেরই হাতে আছে শক্ত বাঁশের লাঠি। নেকড়ে বা বাঘ ঢাসা এসে পড়লে তারা পিটিয়ে শেষ করে দিতে পারবে। কিন্তু নিতাই ভয় পেয়েছে একটা আলো দেখে। বিশু ঠাকুর দেখলেন মাঠের মধ্যে অনেক দূরে একটা সাদা আলো নিয়ে কে যেন লাফাচ্ছে। লণ্ঠন বা মশালের আলো এরকম সাদা রঙের হয় না। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, ওটা কি রে নিতাই? তখন উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তার দাঁতে দাঁতে ঠক ঠক করে শব্দ হচ্ছে, আর সে সেই অবস্থাতেই বলে যাচ্ছে, কালু শেখের অবস্থা ততটা খারাপ না হলেও সে ওর মধ্যে মাটিতে বসে পড়েছে। সেই অবস্থায় বলল, ও ঠাকুরমশাই, আজ বুঝি মলাম, শিগগির চোখ ঢাকো, শিগগির। বিশু ঠাকুর তখনও বুঝতে পারছেন না ব্যাপারটা। তার সঙ্গী দুজনের এরকম অবস্থা হলো কেন, শুধু একটা আলো দেখে? তিনি বললেন, আরে তোদের কি হলো? কে ওখানে আলো নিয়ে নাচানাচি করছে? নিতাই তখনও বলে চলেছে, কালু শেখ বলল, এখনো চোখ ঢাকুনি? তোমার রক্ত চুষে খেয়ে নেবে। ও হলো আলো ডাকিনি। বিশু ঠাকুর বললেন, আলো? তার মানে কি আলেয়া? ছোটবেলায় বাবার মুখে অনেক গল্প শুনেছি বটে, কিন্তু আগে কখনো দেখিনি। কি করে ওই আলেয়া? কালু শেখ বলল, ও হলো মায়াবী সর্বনাশিনী। মানুষকে আগে ঘুরিয়ে ঘুরিয়ে মেরে ফেলে, তারপর তার বুকের রক্ত চুষে খায়। বিশু ঠাকুর আর হেসে বললেন, রক্ত চুষে খাওয়া কি অত সোজা? কেন, আমাদের হাতে লাঠি আছে না? কালু শেখ বলল, ও ঠাকুর মশাই, তুমি কও কি? লাঠি দিয়ে পত্নীর সঙ্গে লড়তে চাও? এমন অলক্ষণের কথা মনে নেই। হে বাবা মানিক, হে বাবা কালীগঞ্জের মোর্শে, বাঁচিয়ে দাও আমার। বিশু ঠাকুর দুই চোখ তীক্ষ্ণ করে আবার সামনের দিকে দেখলেন। এবার আলোটাকে সত্যিই যেন মনে হলো একটা মেয়ের মূর্তি। সাদা রেশমের কাপড় পরা একটি মেয়ে, সে তিরিং তিরিং করে নাচছে। তিনি বললেন, তোরা এখানে বস, আমি কাছ থেকে ভালো করে দেখে আসি। নিতাই চরণ আর কালু শেখ যতই ভয় পাক, তারা বিশু ঠাকুরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। এই বিশু ঠাকুর পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে তাদের প্রাণে বাঁচিয়েছে। তারা দুজনে সঙ্গে সঙ্গে দুদিক থেকে বিশু ঠাকুরের দু হাত ধরে বলে উঠল, না ঠাকুর, তুমি যেতে পারবে না, কিছুতেই যেতে পারবে না। বিশু ঠাকুর বেশ বিরক্ত হলেও তার এই অনুগত ভক্তদের ওপর তিনি রাগ দেখালেন না। জোর করে হেসে বললেন, আরে তোরা এরকম শিশুর মতো আচরণ করছিস কেন? আমি হলাম গিয়ে শিব ঠাকুরের পূজারী। আমার কখনো ভূত প্রেত কোনো ক্ষতি করতে পারে? বললাম তো, তোরা বস এখানে, আমি একটু কাছে গিয়ে দেখে আসি।
নিতাই আর কালু শেখ একেবারে কেঁদে ফেলল। এবারে তারা হাও মাও করে চেঁচিয়ে উঠে বিশু ঠাকুরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, না ঠাকুর, যেতে পারবে না, তুমি কিছুতেই যেতে পারবে না। ও ঠাকুর, তোমার এ কি দুর্নীতি হলো? আউলের কাছে গেলে কেউ বাঁচে না। কিন্তু তারা গায়ের জোরে বিশু ঠাকুরের সঙ্গে পারবে কেন? বিশু ঠাকুরের শরীরে অসুরের মতন ক্ষমতা। তিনি এক চটকায় ওদের দুজনকে মাটিতে ফেলে দিয়ে ধমক দিয়ে বললেন, বললাম না তোরা এখানে বসে থাক, আমি ঝট করে ঘুরে আসছি। তিনি লাঠিটা বাঁকিয়ে ধরে দৌড় লাগালেন। বিশু ঠাকুর পড়ে আছেন মালকোচা মারা ধুতি আর একটা আলোয়ান খালি পা, মাথায় চুল নেই, শুধু মোটা এক কোচা পিঠ। দৌড়বার সময় আলোয়ানটা খুলে পড়ে যাচ্ছিল বলে তিনি ভালো করে জড়িয়ে নিতেন একটুখানি। দৌড়বার পরই তিনি বুঝতে পারছেন যে জল কাদার মধ্যে এসে পড়েছেন অল্প অল্প জল, তার নিচে নরম কাদা। তবু তিনি না সোজা সেই আলোয় গড়া মেয়েটির দিকে ছুটলেন। সেই মেয়েটিও ক্রমেই দূরে যাচ্ছে। এখন আর সে নাচছে না, লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে যেন। বিশু ঠাকুর মনে মনে বললেন, পালাবে কোথায়, আমি ওকে ঠিক ধরবো, দেখতে হবে ও কেমন ডাকি। আলেয়া ডাকিনি এবার বাঁ দিকে, এবার ডান দিকে সরে গিয়ে ছলনা করছে বিশু ঠাকুরের সঙ্গে। বিশু ঠাকুর একবার স্পষ্ট দেখতে পাচ্ছেন মেয়েটিকে, তার মুখের কাছে যেন রক্তের দাগ। একবার যেন তিনি তার খুন খিলখিল হাসির শব্দও শুনতে পেলেন। তিনি ভাবলেন, তাকে যদি সত্যি মানুষের রক্ত চুষে খায়, ওটা তো আজই ওকে ঠান্ডা করে দেওয়া দরকার। যেতে যেতে হঠাৎ ভুল করে বিশু ঠাকুর এক জায়গায় প্রায় কোমর চলে নেমে গেল। তার পা দুটো গেঁথে গেল কাদায়, আর সঙ্গে সঙ্গে শব্দ করে আলো নিভে গেল। এতক্ষণ বাদে শরীরটা ছমছম করে উঠল বিশু ঠাকুরের। এমন অন্ধকার হয়ে গেল যে নিজেকে পর্যন্ত দেখা যায় না। বিশু ঠাকুর বুঝতে পারলেন না আলোটা হঠাৎ একেবারে নিভে গেল কি করে। জোর হাওয়ায় তো বইছে না, এরকম ভাবেই কি আলেয়া ডাকিনি মানুষের রক্ত চুষে খায়? তিনি সেই কাদা থেকে উঠবার চেষ্টা করছেন, কিন্তু আরো বেশি করে পা গেঁথে যাচ্ছে। এখনকার কাদায় বিচ্ছিরি পচা পচা গন্ধ। তিনি এখন ইচ্ছে করলেও পালাতে পারবেন না। তিনি দু হাত তুলে গলা রেখে রইলেন, যেন হঠাৎ কেউ গলা টিপে ধরতে না পারে। অনেকক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে রইলেন, কিন্তু কেউ এলো না। তারপর এক সময় তিনি আবার আস্তে আস্তে জল থেকে উঠে আসার চেষ্টা করলেন। নরম ফুসফুসে কাদায় বেশি নড়াচড়া করলেই বিপদ। হাতের লাঠিও গাঁথা যাচ্ছে না, অনেক দূর নেমে যাচ্ছে। কোন রকমে একটা পা টেনে তুলে সন্তর্পণে পেছন দিকে সেই পাটা রাখলেন। তারপর অন্য পা তোলার চেষ্টা করলেন। এইরকম ভাবে অনেকক্ষণের চেষ্টায় বেশ কিছুটা উঠে এসেছেন। এমন সময় তার খুব কাছেই হুশ করে আলোটা আবার জ্বলে উঠল। সঙ্গে সঙ্গেই শোনা গেল একটা ভয়ঙ্কর রকমের হি 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 হাসি। বিশু ঠাকুর দারুণ চমকে গেলেন, তার সারা শরীর কাঁপতে লাগলো। তিনি স্পষ্ট দেখতে পেলেন সেই আলোর মধ্যে একটি 17-18 বছরের মেয়ে জ্বলন্ত চোখ হিংস্রভাবে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কয়েক পলক মাত্র, তারপরই সেই আলো মিলিয়ে গেল আবার সেই নিদারুণ অন্ধকার। আর কোনো শব্দ নেই। বিশু ঠাকুর প্রথমে ভাবলেন এইবার সে ডাকিনি তার উপর ঝাঁপিয়ে পড়বে। দু হাতে লাঠিটা ধরে তিনি প্রাণপণ শক্তিতে বো বো করে ঘোরাতে লাগলেন তার মাথা ঘিরে। সেইভাবে কতক্ষণ ধরে তিনি ঘোরালেন তার খেয়াল নেই। সেই আলো আর জ্বলল না, কেউ এলো না। ততক্ষণ লাঠি ঘোরানো থামিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে ওখানে আলো জ্বালাচ্ছিল? কে? উত্তর দাও। এবার তিনি চড়া গলায় জানতে চাইলেন, কে? কে লুকিয়ে আছো অন্ধকারে? উত্তর দাও, কোনো ভয় নেই। এরকম ভাবে কয়েকবার চেঁচিয়েও তিনি কোনো সাড়া শব্দ পেলেন না। এতক্ষণ পরে তার মনের জোর চলে গেল। তিনি খুব ক্লান্ত বোধ করলেন। এখন যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেখানে তার গোড়ালি পর্যন্ত জল। তবু তার ইচ্ছে করলো ওই জলের মধ্যেই বসে পড়ে একটু বিশ্রাম নিতে। সে জলের মধ্যেই বসে পড়ার পরও তার মনে হলো এতেও ভালো লাগছে না, এখন শুয়ে পড়লেই সবচেয়ে আরাম হবে।
তিনি সত্যি সত্যি শুয়ে পড়তে যাচ্ছিলেন, সেই সময় শুনতে পেলেন দূর থেকে তারা যেন ডাকছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। তখন তার মনে পড়লো তিনি তো নিতাই চরণ আর কালু সেরে এক জায়গায় বসিয়ে রেখে এসেছেন। তিনি তাড়াতাড়ি গা ঝাড়া দিয়ে আবার উঠে দাঁড়ালেন। খুব অবাক হয়ে ভাবলেন তিনি, এ কি করতে যাচ্ছিলেন? এইরকম জায়গায় কেউ শোয়? এও কি ডাকিনীর মায়া? তিনি খুব জোরে উত্তর দিলেন, নিতাই রে, ও কালু, তোরা কোথায়? ওদিক থেকে উত্তর এলো, ঠাকুর মশাই, আপনি কোন দিকে? আরো কয়েকবার ডাকাডাকি করে শব্দ শুনে বিশু ঠাকুর বুঝে নিলেন। তারপর সাবধানে পা ফেলে ফেলে গেল সেই দিকে। গায়ের আলো একটা জল কাদা মেখে ভারী হয়ে গেছে, শীতের কাঁপুনিও লাগছে। তবুও সে সেই অবস্থায় কয়েক পা গিয়েও বিশু ঠাকুর থমকে দাঁড়ালেন। তারপর কি যেন ভেবে তার হাতের লাঠিটা কাদার মধ্যে গেঁথে দিলেন ভালো করে। লাঠিটাকে সেই অবস্থায় রেখে দিয়ে তিনি এগুতে লাগলেন নিতাই চরণ আর কালু শেখের দিকে। নিতাই চরণ আর কালু শেখ কিন্তু এক পাও এগোয়, যেখানে বসেছিল সেখান হাত ডাক করছে। ওরা নাকি সেই প্রথম থেকেই একটানা ডেকে চলেছে, কিন্তু বিশু ঠাকুর এতক্ষণ ওদের গলার আওয়াজ শুনতে পায়নি। যাই হোক, বিশু ঠাকুরকে ফিরে পেয়ে ওরা আনন্দ একেবারে ইতি খেলল। নিতাই বলল, ঠাকুর, তুমি সত্যি বেঁচে আছো? তোমার ডেকে ডেকে আমার গলা কাঠ হয়ে গেল। এমন ভাবে ভগবানকেও কোনোদিন ডাকিনি। তুমি অনেক পুণ্য করেছো ঠাকুর, আলো ডাকিনি তোমার গায়ে আঁচড় পর্যন্ত করতে পারেনি। কালু শেখ বলল, ঠাকুর, তুমি সত্যি সত্যি আলো ডাকিনি দেখলা? সে তোমার রক্ত চুষে খেতে ধরে আসেনি? বিশু ঠাকুর এখন কিন্তু ওদের সঙ্গে হাসি তামাশা করতে পারলেন না। চিন্তিত ভাবে বললেন, হ্যাঁ রে, সত্যি দেখলাম, যেন মনে হলো ওরকম ফটফটে সাদা রঙের আলোতে রাতের অন্ধকারে গায়ে দেখিনি। তার মধ্যে একটা মেয়ের মুখ বড় রাগি কটমট করে তাকালো আমার দিকে। কেন বুঝলাম না। কালু শেখ বলল, তোমার 7 পুরুষের ভাগ্যে যে তুমি বেঁচে গেছো, ওর সামনে গেলে কেউ কোনোদিন বেঁচে বলে শুনিনি। নিতাই বলল, ঠাকুরমশাই, তোমরা শিব পুজো করার সার্থক ভূত পেতের ডাকিনি পিসাচিনি সবই শিবের চড়াচামুন্ডা। তাই তোমাকে দেখে চিনতে পেরে পিছু হটে গেল, নইলে ওরা কাউকে ছাড়ে না। কালু শেখ বলল, আমার চাচারও তো সারা রাত ধরে মাঠের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মেরে ফেলেছে। বিয়ানে সকালে যখন তার পাওয়া গেল, তখন তার গলা আর বুকের কাছে কবলা কবলা মাংস নেই। বিশু ঠাকুর বললেন, তাহলে তো বড় চিন্তার কথা। জ্যান্ত মানুষের রক্ত মাংস খেয়ে নেবে ভূত প্রেতের এই অত্যাচার তো সহ্য করা যায় না। নিতাই বলল, তাই বলে তুমি কি ভূতের সঙ্গে লড়াই করবে নাকি? ওসব কথা মনে দিও না। দেখলে না তোমার মতো পুরুষকে কি নাজেহালটাই করলো। তোমার শরীরের অবস্থা দেখছো? কালু শেখ অলক্ষণে জায়গায় আর থাকা ঠিক না, চলো আমরা হাঁটা দিই। বিশু ঠাকুর দূরের অন্ধকারের দিকে আর একবার তাকালেন, কিন্তু আর সেই আলোটা দেখা গেল না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল। দুর্দান্ত জলদস্যু গঞ্জালেসকে আর তার দলবলকে বন্দি করে মুঘল সেনাপতির হাতে ধরিয়ে দিয়েছিলেন বিশু ঠাকুর। সেই জন্য মুঘল সেনাপতি শায়েস্তা খাঁ খুশি হয়ে বিশু ঠাকুরকে এক বিশাল জাগির উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু বিশু ঠাকুর নেননি। তিনি সবিনয়ে জানিয়েছিলেন যে তিনি সামান্য একজন ব্রাহ্মণ পূজারী, তিনি এত বিষয় সম্পত্তি নিয়ে কি করবেন। আসলে বিশু ঠাকুর মনে মনে খুব অহংকারী। তিনি কারো কাছ থেকে দান গ্রহণ করেন না। আবার তিনি ফিরে এসেছিলেন নিজের গ্রামে, কিন্তু সেখানেও তিনি কিছুটা বললেন। গ্রামের লোকেরা খোঁজ পাকিয়ে বলল, বিশু ঠাকুর এতদিন বোম্বে টেপের জাহাজে কাটিয়েছেন,
তাদের হাতের জল ও খাবার খেয়েছেন, সুতরাং তার জাত গেছে। অতএব তিনি আর মন্দিরে পূজারী হতে পারবেন না। এই কথা শুনে বিশু ঠাকুর তো একেবারে হতবাক। পর্তুগিজ জলদস্যুর এই গ্রামের মানুষদের ধরে ধরে ক্রীতদাস হিসেবে চালান দিত। বিশু ঠাকুরের জন্যই তা বন্ধ হয়েছে, অথচ এই তার প্রতিদান। মানুষ এত অকৃতজ্ঞ হয়? আসলে তখন মানুষের মনের মধ্যে বড় অন্ধকার, দলাদলি আর কুসংস্কারের জন্য বাঙালি জাতি সেই সময় দিন দিন দুর্বল হয়ে পড়ছে। অন্যায়ের বিরুদ্ধে সংগতভাবে রুখে দাঁড়াবার মতন মনের জোরও হারিয়ে ফেলেছে। সেই গ্রামে বিশু ঠাকুরের বুড়ি মা ছাড়া আর কেউ ছিল না। জলদস্যুরা যখন বিশু ঠাকুরকে ধরে নিয়ে যাওয়ার পর অনেক দিন তিনি ছেলের কোনো খবর না পেয়ে কাঁদতে কাঁদতে মরেই গেল একদিন। তার ছেলে যে কত বড় সাহসের কাজ করে কত মানুষের প্রাণ বাঁচিয়েছে সে কথা তিনি জানতেও পারলেন না। পৃথিবীতে বিশু ঠাকুরের আর আত্মীয় বলতে কেউ নেই। গ্রামের লোকেদের এই রকম কথা শুনে এক সময় তিনি রাগে দুঃখে ঠিক করেছিলেন গ্রাম ছেড়ে চিরকালের মতন চলে যাবেন, আর কোনোদিন এদের মুখ দেখবেন না। তারপর আবার ভাবলেন কোথায় বা যাবেন, সব জায়গাতেই তো এই অবস্থা, অন্য কোথাও গেলে তাকে পরিচয় গোপন করে থাকতে হবে। কিন্তু কেন তিনি নাম বদলাবেন? তিনি তো কোনো অপরাধ করেননি। বিশু ঠাকুর যে ফিরিঙ্গিদের খাবার এতদিন মুখে তোলেননি সে কথা তিনি বললেন না। তিনি গ্রামের লোকেদের জানিয়ে দিলেন যে তিনি এই শিব মন্দিরেই থাকবেন আগের মতন, রোজ তিনিই পুজো করবেন। দেখা যাক তাকে সেখান থেকে কে হটাতে পারে। এই গ্রামে আর কোনো ব্রাহ্মণ নেই, এতদিন এই মন্দিরে বই হয়নি। বিশু ঠাকুর শুরু করে দিলেন পুজো। সেই মন্দিরেই তা হলো তার ঘরবাড়ি। গ্রামের লোকেদের মধ্যে কারোর অবশ্য এত সাহস নেই যে বিশু ঠাকুরকে সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া স্বয়ং মোগল সেনাপতি শায়েস্তা খাঁ যাকে খাতির করেন তার গায়ে হাত তোলাও বিপজ্জনক। গ্রামের লোক কেউ আর সেই মন্দিরে আসে না, দূর থেকে শুধু বিশু ঠাকুরের নিন্দে করে। পর্তুগিজ জাহাজ থেকে সে সব ক্রীতদাসদের বিশু ঠাকুর মুক্তি দিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বিশু ঠাকুরের সঙ্গ ছাড়েনি। তারা রোজ আসে বিশু ঠাকুরের কাছে। তারা থাকে কাছাকাছি গ্রামে, তাদেরও একই অবস্থা। ফিরিঙ্গি ছুঁয়েছিল বলে তাদের জাত গেছে, তাদের এক ঘরে করা হয়েছে। অর্থাৎ গ্রামের কোনো লোক তাদের নেমন্তন্ন করবে না, কেউ তাদের বাড়িতে নেমন্তন্ন খেতেও আসবে না। শুধু তাই নয়, যে পুকুর থেকে গ্রামের লোকজন জল নেয় সেই পুকুরের জলও এরা ছুঁতে পারবে না। নিতাই এসে বিশু ঠাকুরের কাছে বলেছিল, ঠাকুর কি দোষ বলো তো, আমরা কি ইচ্ছে করে পর্তুগিজদের হাতে ধরা দিয়েছিলুম, না নিজে থেকে ভেঙে চেয়ে খাবার খেয়েছি? কোনো রকমে তোমার দয়ায় প্রাণে বেঁচে ফিরে এসেছি, সেটাও শেষে দোষ হলো? কই মুসলমানদের মধ্যে তো জাত যায় না, আমাদের কেন জাত যাবে? বিশু ঠাকুর বললেন, দেখ, আমি তো কিছু পুঁথিপত্রও পড়েছি, আমাদের শাস্ত্রেও কিছু পড়েছি, কোথাও তো জাত যাওয়ার কথা লেখা নেই। রামচন্দ্র গুহ চণ্ডালের বাড়িতে অতিথি হয়েছিলেন, সেই জন্য কি তার জাত গেছে? নিতাই বলেছিল, রামচন্দ্র তো ভগবান, তার আবার জাত যাবে কি করে? আমরা হলুম গিয়ে সামান্য মানুষ। বিশু ঠাকুর বললেন, ভগবানই তো মানুষ সৃষ্টি করেছেন, তাই না? তাহলে আমরা সবাই ভগবানেরই ছেলে। ভগবানেরই যদি জাত না যায় তবে তার ছেলেদের কেন জাত যাবে? শোন, এই সখানের বছর আগে নদিয়া জেলায় এক মস্ত বড় মহাপুরুষ জন্মেছিলেন। অনেকে বলে তিনিও ভগবানেরই একজন অবতার। তার
নাম নিমাই ঠাকুর। পরে তার নাম হয়েছিল চৈতন্য ঠাকুর। তিনি বলতেন, বামুন, মুসলমান, কায়স্থ, শূদ্র, ডোম, সবাই মানুষ, সবাই সমান। তিনি সবাইকে বুকে জড়িয়ে ধরতেন। অত বড় মহাপুরুষ কি ভুল বলতে পারেন? দারুক নামে একজন বলল। ওই চৈতন্য ঠাকুরের শিষ্যদের আমি দেখেছি, তাদের বলে বৈষ্ণব। তাদের মাথা ন্যাড়া হয়। গাজীপুরের হাটে দেখেছিলাম কয়েকজন বৈষ্ণব খোল করতাল বাজিয়ে গান গাইছে। আহা মানুষ ভাই সবার উপরে, মানুষ সত্য আহার উপরে নাই। চরণদাস নামে একজন বলল। আহা, কি চমৎকার কথা, শুনলে চোখে জল এসে যায়। সব মানুষ সমান, জমিদার বাবুও মানুষ, আমিও মানুষ, আমাদের মধ্যে কোনো ফরাকি নেই। নিতাই বলল, কিন্তু ঠাকুর, তুমি ব্রাহ্মণ আর আমি শূদ্র, তুমি আর আমি সমান হতে পারি? তুমি কত লেখাপড়া জানো, তোমার কত বুদ্ধি, আর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। বিশু ঠাকুর বললেন, শোন, অবস্থার দোষে কিংবা চেষ্টার অভাবে অনেকে মুখ্য থাকে, নিজের চেষ্টায় বড় হতে পারে। আমি কিছুদিন এই মৌলভী সাহেবের কাছে পড়াশুনো করেছিলাম। সেই মৌলভী আমাকে কতগুলো বড় আশ্চর্য ইতিহাস শুনিয়েছিলেন। অনেক কাল আগে সেকেন্দার শাহ নামে এক মহা শক্তিশালী গ্রিক রাজা আমাদের এই হিন্দুস্তান আক্রমণ করেছিলেন। সব দেশটাই দখল করে নিতেন, কিন্তু পুরু নামে এক ছোট রাজার যুদ্ধে খুব সাহস দেখিয়েছিলেন, তাকে আটকে দিলেন। তবেই দেখ, মানুষের মনের জোর থাকলে ছোট হয়েও বড়র সঙ্গে টক্কর দিতে পারে। আরো আশ্চর্য কথা, সেই সময় চন্দ্রগুপ্ত নামে একজন মহা শক্তিশালী মানুষ গ্রিকদের তাড়িয়ে দেশের রাজা হলেন। সেই চন্দ্রগুপ্ত নাকি ছিলেন দাসীর ছেলে। নিতাই বলল, বলো কি ঠাকুর, দাসীর ছেলে হলো রাজা? বিশু ঠাকুর বললেন, শুধু রাজা নয় রে, সম্রাট। দারুক বলল, মহাভারতের গল্পে শুনেছি কর্ণকেও তো সবাই ছুতোর মিস্ত্রির ছেলে বলে জানতো, তবু মহাবীর বলে তেনাকে মান্যগণ্য করতো সবাই। বিশু ঠাকুর বলল, তাহলেই বুঝলি, কতগুলো মুখ্য গায়ের লোকের কথা মতন মানুষের জাত যায় না, আর জাতের জন্যই মানুষ বড় ছোট হয় না। দারুক বলল, তবে একটা কি কথা জানো ঠাকুর, এই যুগটাই পড়েছে অন্য রকম। এখন ধর্ম কথা কেউ শোনে না, এখন জোর যার মুল্লুক তার। গ্রামের লোক যদি একাট্টা হয়ে আমাদেরকে মেরে তাড়াতে আসে। বিশু ঠাকুর বললেন, সেই জন্য আমাদেরও শক্তি সঞ্চয় করতে হবে। আমরা শক্তিশালী হলে দেখবি সবাই আমাদেরও ভয় পাবে। সেই থেকে নিতাই, দারুক আর তাদের দলবল এই শিব মন্দিরের সামনেই চাতালে প্রত্যেক দিন বিকেলবেলা লাঠি, বল্লম, সড়কি চালানো শেখে। এখন তাদের দলে প্রায় 50 জন লোক জুটেছে। ওই সব খেলার সময় তাদের হাড়ে রেড়ে চিৎকার শুনলে দূর থেকেও মানুষের বুক কাঁপে। গ্রামের লোকেরা আর ভয়ে কেউ সে তল্লাটেও যায় না। অনেকে বলে বিশু ঠাকুর ডাকাতের দল খুলেছে, আসলে ব্যাপারটা তার ঠিক উল্টো। বিশু ঠাকুর যখনই খবর পান কাছাকাছি কোনো গ্রামে নিরীহ গরিব মানুষের উপর কেউ অত্যাচার করছে, অমনি তিনি দলবল নিয়ে হাজির হন আর দুষ্টু বদমাশদের পিটিয়ে হাড়গোড় ভেঙে দেন। দেশে এখন বড় অরাজক অবস্থা। দিল্লির বাদশাহ এখন ঔরঙ্গজেব, তিনি নিজেই সেখানে যুদ্ধ বিগ্রহ নিয়ে খুব ব্যস্ত। এত দূর দেশের দিকে নজর দেওয়ার সময় পান না। তাছাড়া তিনি বাংলা মুল্লুককে খুব একটা পছন্দও করেন না। নেহাত তার সামান্যই ঘা লেগেছে বলেই তিনি সেনাপতি শায়েস্তা খাঁকে পাঠিয়েছিলেন
পর্তুগিজ জলদস্যুদের দমন করবার জন্য। বিশু ঠাকুর জলদস্যুদের সর্দার গঞ্জালেস টিবাওকে তার কয়েকখানি জাহাজ সমেত শায়েস্তা খাঁর হাতে ধরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন শোনা যাচ্ছে যে সেনাপতি শায়েস্তা খাঁ জলদস্যুদের বন্দী করে কোনো শাস্তি না দিয়েই তাদের সঙ্গে জমিয়ে নিয়েছেন। ঢাকা শহরের ফিরিঙ্গি বাজারে থাকবার জায়গাও দিয়েছেন তাদের সবাইকে। তাদের খাওয়া দাওয়ারও কোনো রকম অসুবিধা রাখেননি। আসলে শায়েস্তা খাঁর মূল উদ্দেশ্য হলো আরাকান রাজ্য আক্রমণ করা, কারণ আরাকানের রাজা বাদশাহ ঔরঙ্গজেবের পলাতক ভাই শাহ সুজাকে আশ্রয় দিয়েছিলেন। সেইটাই ঔরঙ্গজেবের কত রাগের কারণ। কিন্তু আরাকান যেতে হবে জলপথে, মোগলরা জলপথ তেমন চেনেও না, জলযুদ্ধ পটুও নয়। সেই জন্যই শায়েস্তা খাঁ চান পর্তুগিজ জলদস্যুদের কাজে লাগাতে। জলদস্যুরা গঞ্জালেস টিবাও ও শায়েস্তা খাঁ ভালো ব্যবহারের বিনিময়ে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। শিবগঞ্জ থেকে ঢাকা শহর অনেক দূরে, এই সব গাঁয়ের মানুষ কেউ অত দূরে যায় না। দেশের শাসন ব্যবস্থা খুবই দুর্বল বলে চোর ডাকাত খুনে ঠ্যাঙাড়েদের উৎপাত এত বেড়ে চলেছে যে সাধারণ মানুষ নিজের নিজের গ্রাম থেকে আর বেরোতে চায় না। তবে মাছ ধরার নৌকোগুলো পথ হারিয়ে প্রায়ই অনেক দূরে দূরে চলে যায়। তাদের মধ্যে কয়েকজন আবার 6 মাস 9 মাস পরেও ফিরেও আসে। এসব মানুষের মুখে কিছু কিছু খবরও পাওয়া যায়। ভয়ঙ্কর জলদস্যুর গঞ্জালেস টিবাও এর কোনো শাস্তি হয়নি, বরং সে স্বাধীনভাবেই এখনো ঘুরে বেড়াচ্ছে। শুনে নিতাই চাঁদ আর কালু শেখেরা ভয় পায়। তাদের ধারণা বিশু ঠাকুর গঞ্জালেসকে যে অপমান করেছেন তা সে কখনো ভুলবে না। সে যে কোন উপায়ে প্রতিশোধ নেবার চেষ্টা করবে। জলদস্যুরই প্রতিহিংসা অতি সাংঘাতিক, এই নিয়ে কত গল্প কথা আছে। বিশু ঠাকুর এ কথা শুনে হাসে। তিনি বলেন, আরে না না, গঞ্জালেস আবার এত দূর আসবে? সে সাহস তার নেই। মাঝে মাঝে তিনি ঠাট্টা করে তার সঙ্গীদেরকে বলেন, তাহলে একবার ঢাকা শহর ঘুরে আসি, কি বল? দেখি গিয়ে আমার হাতের আরো 2-1টা চড় ছাপড় খাওয়ার শখ হয়েছে নাকি গঞ্জালেসের। সে কথা শুনে নিতাইরা ভয়ে বিশু ঠাকুরের হাঁটু চেপে ধরে বলেন, খবরদার ঠাকুর, ওরকম কথা মনেও স্থানও দিও না। গঞ্জালেস আর একবার তোমায় হাতে পেলে কিছুতেই ছাড়বে না। এই রকম ভাবে প্রায় 6 মাস কেটে গেছে। এখন বিশু ঠাকুরের দলের নাম শুনলেই চোর ডাকাত অত্যাচারীরা ভয়ে থরথর করে কাঁপে। আশপাশের প্রায় 20-25খানা গ্রামে এখন শান্তি বিরাজ করছে। সব জায়গায় এখন বিশু ঠাকুরের দল নিয়ে যেতেও হয় না। কোনো গ্রামে হয়তো ডাকাত পড়েছে, এমন সময় গ্রামের কিছু লোক এমনি এমনি চেঁচিয়ে ওঠে, ওই বিশু ঠাকুর আসছে, ওই বিশু ঠাকুর আসছে। আর ভয় 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 ভয়। সে কথা শুনেই ডাকাতেরা চোঁ চোঁ করে দৌড়ে পালায়। বিশু ঠাকুরের গ্রামে যেসব লোক তার জাত গেছে বলেছিল, তাকে এক ঘরে করতে চেয়েছিল, এখন তারাই এসে হাত কচলে বলে, ঠাকুর, তুমি সাক্ষাৎ দেবতা। তুমি না থাকলে আমাদের কি হতো? তুমি আমার ধনে প্রাণে রক্ষা করেছো। তাই শুনে বিশু ঠাকুর মুচকি হেসে বলেন, আমি সাক্ষাৎ দেবতা? তা বেশ, আজ তোমরা তাহলে এই দেবতার প্রসাদ খেয়ে যাও। বদন মিত্রা আর বংশী ডোম আজ খিচুড়ি রান্না করেছে, সেই খিচুড়ি আমি প্রসাদ করে দেব। তোমরাও সকলে সঙ্গে বসে খাবে। সেই কথা শুনে বোকা গ্রামবাসীরা এক পা এক পা করে পিছিয়ে তারপর দৌড় মারে। 2-1জন থেকেও যায়। গ্রামের সাধারণ ঘরের সাহসী ছেলেরা একজন দুজন করে এসে বিশু ঠাকুরের দলে যোগ দেয়। এই রকম ভাবে দিন বেশ ভালোই কাটছিল একরকম। কিন্তু সেদিন হাট থেকে ফেরার পথের ঘটনাটা বিশু ঠাকুরকে খুব চিন্তায় ফেলে দিয়েছে।
ছেলেবেলা থেকেই তিনি ভূত প্রেত দৈত্য দানব অনেক গল্পই শুনেছেন, কিন্তু নিজের চোখে কখনো দেখেন। মাঝে মাঝে শোনা যায় বটে যে প্রেতনীতে কার গলা মুচড়ে দিয়েছে, কিংবা কাদের বাড়ির বাগানে এক ব্রহ্মদৈত্য এসে বেল গাছের ডাল ভেঙে দিয়ে গেছে। কালু শেখও কয়েকবার মাছ খেকো ভূতের কথা শুনিয়েছে। সন্ধ্যাবেলা ছিপ দিয়ে মাছ ধরলেই বাড়ি ফেরার পথে কয়েকটা বেটে বেটে ভূত পেছন পেছন আসে আর বলে, মাছ দে না, মাছ দে না, মাছ দিয়ে যা। বিশু ঠাকুর এসব গল্প কখনো ঠিক বিশ্বাস করেননি, কিন্তু সেদিন তিনি নিজের চোখে যা দেখলেন তা অবিশ্বাস করবেন কি করে। ফাঁকা মাঠের মধ্যে ধপধপে সাদা রঙের গোল ধরনের আলো আপনা আপনি জ্বলে উঠল কি করে? এরকম অদ্ভুত আলো তো তিনি আগে কখনো দেখেননি। তাছাড়া ওই আলোর মধ্যে তিনি মাঝে মাঝে একটি মেয়ের মুখও দেখতে পাচ্ছিলেন, বেশ রাগী ধরনের মুখ। একবার হি হি হাসিও শুনতে পেলেন। তারপর সব কিছুই অদৃশ্য হয়ে গেল। এ আবার কি রকম ব্যাপার? যতই তিনি ভাবেন ততই তিনি এই রহস্যের কোনো কূল কিনারা খুঁজে পান না। অন্য কেউ এরকম একটা কাহিনী শোনালে তিনি হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এবার যে তার নিজের চোখে দেখা। এর মধ্যে এতদিন কার্তিকপুর গ্রাম থেকে একটা খবর এলো। সে গ্রামের দুজন লোক এসে কেঁদে বলল তাদের গ্রামে হঠাৎ খুব বাঘের উপদ্রব হয়েছে। দু তিনটে বাঘ প্রায় গ্রামে ঢুকে পড়ে, গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে, এমনকি মানুষও মারছে। এই পর্যন্ত 7 জন গ্রামবাসী গেছে বাঘের পেটে। এখন বিশু ঠাকুর রক্ষা না করলে তাদের আর কোনো উপায় নেই। বিশু ঠাকুর বেশ বিরক্ত হলেন কথাটা শুনে। লোক দুটিকে ধমক দিয়ে বললেন, তোদের গায়ে কি মানুষের রক্ত নেই? বাঘ পড়েছে বলেও তো আমাদের সাহায্য চাইতে এসেছিস কেন? তোরা গ্রামের লোক সবাই মিলে বাঘ তাড়াতে পারিস না? লোক দুটি বলল, ঠাকুর, গ্রামে কারুর তলোয়ার বন্দুক নেই, আমরা খালি হাতে বাঘ মারবো কি করে? বিশু ঠাকুর বললেন, তলোয়ার বন্দুক নেই, কিন্তু গ্রামে বাঁশঝাড় তো আছে। তোদের লাঠি নেই? 30-40 জন লোক একসঙ্গে লাঠি নিয়ে তেড়ে গেলে বাঘ হিংস্র তো, ছেলে মানুষ ব্রহ্মদৈত্য পর্যন্ত পালাবে। লোক দুটি তবুও বোকার মতো কুঁই কুঁই করে কাঁদতে থাকে। বিশু ঠাকুরের দল এই পর্যন্ত কখনো বাঘের সঙ্গে লড়াই করেনি। সেই জন্যই নিতাই আর কালু শেখ উৎসাহের সঙ্গে বলল, চলো ঠাকুর, আমরা বাঘ মেরে আসি। বিশু ঠাকুর বললেন, না রে, এইভাবে চললে তো হবে না। গ্রামের লোকেরা যদি নিজের দল বেঁধে শত্রু তাড়াতে না শেখে, তাহলে আমরা আর কত সাহায্য করব? লোকে ভাববে বিপদে পড়লে তো বিশু ঠাকুরের দল এসেই বাঁচাবে, সুতরাং আমরা খাই দায় আর ঘুমোই। হুম, এ ঠিক নয়। আমাদের এত কি দায় পড়েছে? এরপর দেখবি গ্রামে শিয়ালের উৎপাত হলেও লোকে আমাদের কাছেই ছুটে আসবে। কার্তিকপুর গ্রামের লোক দুটি বলল, ঠাকুর, চোর ডাকাতের সঙ্গে তবু লড়াই করা যায়, কিন্তু সুন্দরবনের বাঘ যে সাক্ষাৎ জম, তাদের ডাক শুনলেও পিলে চমকে যায়, হাত পা একেবারে অবশ হয়ে পড়ে। ওই বাঘের সঙ্গে লড়াই করার সাধ্য আমাদের নেই। বিশু ঠাকুর রাগ করে বললেন, সাধ্য নেই তো বাঘের পেটে যাও, আমি কি করব? শেষ পর্যন্ত অবশ্য বিশু ঠাকুরকে যেতেই হলো। তার দলের লোকজনদের উৎসাহ বেশি। বিশু ঠাকুর তখন ঠিক করলেন তার দল থেকে মাত্র 4 জন লোককে তিনি সঙ্গে নিয়ে যাবেন। কার্তিকপুর গ্রামের লোকেদের লাঠি সোটা নিয়ে যেতে হবে তার সঙ্গে। তাদের গ্রামে শত্রু তাড়াবার জন্য তাদেরও লড়াই করা শিখতে হবে। কার্তিকপুর গ্রামখানি মাতলা নদীর ধারে। শিবগঞ্জ থেকে এক বেলার পর বিশু ঠাকুর তার সঙ্গীদের নিয়ে দুপুর দুপুর পৌঁছে গেলেন কার্তিকপুরে। গ্রামখানি মাঝারি ধরনের, শহরের পরিবারের বাস। অধিকাংশ লোকই মাছ ধরে কিংবা চাষবাস করে। গ্রামের ডান দিকে ঘন জঙ্গল, কিন্তু এতদিন সেখানে বাঘ ছিল না। মাতলা নদী পেরিয়ে দুটো বাঘ এসে সেখানে আস্তানা গেড়েছে।
গ্রামের লোকজনদের মধ্যে থেকে বেছে বেছে 25 জন স্বাস্থ্যবান ছেলেকে একটা আলাদা জায়গায় দাঁড় করালেন বিশু ঠাকুর। তারপর তাদের বললেন, শোনো, তোমাদের প্রত্যেকে লাঠি ধরতে হবে, আর বাঘ যখন আসবে তখন শুধু একটা কথা মনে রাখলেই চলবে। প্রত্যেকে ঠিক করে রাখবে তাকে একবার অন্তত লাঠির ঘা বসাতেই হবে বাঘের গায়ে। প্রত্যেকে একবার করে মারলেই আমার চলবে। যে মারতে পারবে না সে পুরুষ মানুষ নয়। কি মনে থাকবে? সবাই এক বাক্যে বললেন, হ্যাঁ। আগের দিন রাতেই বাঘ গ্রাম থেকে একটা মোষ টানতে টানতে নিয়ে গেছে জঙ্গলের কিনারায়। সেখানে আধ খাওয়া অবস্থায় সেটাকে ফেলে রেখে চলে গেছে। বিশু ঠাকুর আগে একা সেই মোষটাকে দেখে এলেন। বাঘের স্বভাব চরিত্র তিনি খানিকটা জানেন। একবার শিকার করা পশুর মাংস সবটা শেষ না করা পর্যন্ত বাঘ সাধারণত নতুন শিকার ধরে না। সুতরাং এই মোষটাকে খাবার জন্য বাঘ আবার এখানে ফিরে আসবে। দিনের আলো থাকতে থাকতেই বিশু ঠাকুর সবাইকে নিয়ে চলে এলেন জঙ্গলের প্রান্তে। আধখানা চাঁদের আকারে তিনি লোকজনদেরকে বসিয়ে দিলেন সেই মোষটাকে ঘিরে। ছোটখাটো ঝোপঝাড়ের আড়ালে প্রত্যেকে লুকিয়ে রইল। বিশু ঠাকুর বলে দিলেন, বাঘ দেখা মাত্র যেন কেউ উঠে না দাঁড়ায়। বাঘ অতি সতর্ক প্রাণী। একটু সন্দেহ হলে সে আর আসবে না। চার ধার না দেখে নিয়ে সে মাংসে মুখও দেবে না। সেই জন্য সবাইকে একেবারে মুখ বুজে গাছপালার মতন নিথর হয়ে থাকতে হবে। বিশু ঠাকুর যখন সংকেত দেবেন তখন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। তারপরই চাঁদ উঠল। এখন পূর্ণিমা চলছে। শীতের আকাশ খুব পরিষ্কার। জ্যোৎস্না একেবারে ফটফট করছে দিনের আলোর মতো। সবাই একটুও নড়াচড়া না করে ঠায় বসে আছে একই রকম ভাবে। এরকম ভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। হয়তো বাঘ আজ আর এদিকে আসবেই না। কিন্তু রাত্রির প্রথম প্রহর শেষ না হতেই বাঘ এলো। একটা নয়, দুটো, ঠিক যেন খেলা করছে। এইরকম ভাবে ছুটাছুটি করতে করতে বাঘ দুটো বেরিয়ে এলো ঘন জঙ্গল থেকে। যেন খাবার কথা ওদের মনে। এইভাবে একজন গড়াগড়ি দিল মাটিতে, আর একজন যেন সুরসুরি দিতে লাগলো তার পেটে। তারপর কি মনে হতেই একটা বাঘ গ্রামের দিকে মুখ করে মাটিতে ল্যাজ আছড়াতে আছড়াতে ডেকে উঠলো প্রচন্ড জোরে। তাতেই সব বানচাল হয়ে গেল। সেই ডাক শুনে ভয়ে কেঁপে উঠে গ্রামের সব বীর পুরুষরা উঠে দাঁড়িয়ে বাপরে মারে বলে লাগালো দৌড়। একটা হুড়োহুড়ি পড়ে গেল। এই রকম অবস্থায় ফিরে যাওয়া যায় না। চিৎকার করে উঠলেন, কেউ পালাবে না, মারো সবাই একসঙ্গে মারো। তিনি নিচে সবচেয়ে প্রথমে তেড়ে গেলেন লাঠি নিয়ে। কে এলো আর কে এলো না তাতে তিনি রাজ্যই করলেন না। প্রথম যে বাঘটিকে তিনি সামনে পেলেন তার ঠিক মুখের ওপর প্রচন্ড শক্তিতে তিনি মারলেন লাঠির ঘা। সুন্দরবনের বাঘও তেমন সাহসী। পালাবার চেষ্টা না করে পেছনে দু পায়ের ভর করে মারলো সামনের দিকে এক লাফ। সেই উড়ন্ত অবস্থাতেই বিশু ঠাকুর বাঘের ঠিক চোখ লক্ষ্য করে আর একবার লাঠি চালালেন। তারপর হুড়মুড় করে কি যেন পড়লো তার ঘাড়ের ওপর। বিশু ঠাকুর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। বিশু ঠাকুর চোখ মেলে দেখলেন নিতাই, কালু শেখ ও আরো কয়েকজন দারুণ উৎসাহভাবে বসে আছে তার মাথার কাছে। তিনি প্রথমে ভাবলেন বোধহয় মৃত্যু হয়ে গেছে, সেই জন্য এরা শোক করছে। তবে কি তার আত্মাটা শরীর থেকে বেরিয়ে গিয়ে এসব দেখছে? তিনি দু তিনবার চোখের পাতা ফেলতেই শুনতে পেলেন ওরা ডাকছে, ঠাকুর, ঠাকুর। তখন তিনি বুঝেন তাহলে তিনি এখনো পুরোপুরি মরে যান। কি যেন হয়েছিল। একটা বাঘ তার ঘাড়ে লাফিয়ে পড়েছিল না, কিন্তু একবার বাঘে ছুলে তো আর বাঁচবার আশা থাকে না। তিনি উঠে বসবার চেষ্টা করলেন। বললেন, আমার কি হয়েছে রে? বাঘে আমার কতখানি খেয়েছে? আমার হাত দুখানা আর পা দুখানা ঠিক আছে তো? নিতাই বলল, তুমি উঠো না ঠাকুর, শুয়ে থাকো, তোমার সব ঠিকঠাক আছে। বিশু ঠাকুর তবুও উঠে বসে নিজের হাত পা গুলো ভালো করে দেখলেন। সবই তো ঠিক আছে। তাহলে বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ার পরেও ছেড়ে দিল? তখন নিতাই, কালু শেখেরা জানালো যে বাঘটা বিশু ঠাকুরের ঘাড়ে পড়তে পারেনি।
বাঘটা যখন লাফ দেয় সেই সময় দারুকও ছুটে বাঘটার মুখের মধ্যে সে কুড়ুল চালিয়ে দেয়। তারপর ঝোঁক সামলাতে না পেরে দারুকও পড়ে গিয়েছিল বিশু ঠাকুরের উপর। বিশু ঠাকুর খুব অবাক হয়ে গিয়ে বললেন, বাঘ নয়, দারুক পড়েছিল আমার উপর, তাতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। আর দারুকের কি হলো? বাঘটাকে জখম করেছে? জানা গেল যে দারুকও বেঁচে গেছে খুব অল্পের ওপর। দারুক ও বিশু ঠাকুর একসঙ্গে মাটিতে পড়ে যাওয়ার পর বাঘটা তাদের ডিঙিয়ে একটু দূরে আছড়ে পড়ে। বিশু ঠাকুরের লাঠির ঘায়ে অন্ধ হয়ে গিয়েছিল, আর দারুকের কুড়ুলের ঘায়ে গল ফাঁক হয়ে গিয়েছিল। সেই অবস্থায় সে উঠে দাঁড়াবার আগেই কালু শেখ বর্ষা দিয়ে তাকে গেঁথে ফেলে। দ্বিতীয় বাঘটা এই সব কাণ্ড কারখানা দেখে আর সঙ্গীকে সাহায্য করবার জন্য এগিয়ে আসেনি। লাফ মেরে পালিয়ে গিয়ে সে একেবারে ঝাঁপিয়ে পড়েছে নদীর জলে, সোজা সাঁতরে ওপারে চলে গেছে। বাঘের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বিশু ঠাকুরের দলেরই জয় হয়েছে। বিশু ঠাকুর তবু খুশি হলেন না। তিনি ভুরু কুঁচকে বললেন, কিন্তু দারুকের মতো একটা রোগা পাতলা লোক এক ঠেলা মার, তাতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার শরীরের শক্তি টক্তি সব নষ্ট হয়ে গেছে। আজকের মতো শেষ হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আধার রাতের অতিথি। পরের পর্ব নিয়ে আবার আমি আসবো অডিও সাসপেন্স স্টোরিতে। আর এরকম আরো গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অডিও সাসপেন্স স্টোরি। বেশি বেশি করে শেয়ার করুন। নতুন নতুন গল্প নিয়ে আসবো আমরা।